গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে নিউ দিল্লি আসার সমস্ত ডিটেলস। আজ 1 ফেব্রুয়ারি। আমাদের হাতে বেশ কিছুটা সময় থাকায় আমরা ঘুরে দেখে নিয়েছিলাম দিল্লির বেশ কয়েকটি জায়গা, আর সেই গল্পই রইল এই পর্বে। নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ 1 ফেব্রুয়ারি। আজ আমরা রয়েছি দিল্লিতে। কাল রাতে আমরা পৌঁছেছিলাম নিউ দিল্লি, তারপর মেট্রো করে আমরা কাশ্মীরি গেটের কাছে একটা হোটেলে ছিলাম। কালকে রাত্রে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আপনাদের সাথে রুমটাও আমরা শেয়ার করতে পারিনি। আর এখন রুমটা ভীষণ অগোছালো হয়ে আছে, তাই রুম টুর দিলাম না। ভীষণ বেসিক একটা রুম। কত লেগেছিল আমাদের? এই হোটেল যেটা হচ্ছে, আমরা রয়েছি কাশ্মীরি গেটের কাছে, হোটেল গ্রিন কাসেল। তো এর রুম আমরা দুটো রুম নিয়েছিলাম, তো পার রুম আমাদের পড়েছিল 3000 করে পার নাইট। তো ওর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। তো আমরা এখন সকাল 9:45 বাজে। তো 9:45টার সময় আমরা বেরিয়ে যাই একটু বাইরে, দেখি কিছু ব্রেকফাস্টের কি পাওয়া যায়। হোটেলটা একদম রাস্তার উপর, মানে কাশ্মীরি গেট মেট্রো থেকে ওয়াকিং ডিসটেন্স, জাস্ট 2 মিনিটস এর একটা ওয়াক। হ্যাঁ, এই সামনেই জাস্ট কাশ্মীরি গেট মেট্রো স্টেশনটা, জাস্ট 1 to 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে লাগবে। আর আমাদের আজকে দিল্লি জাংশন থেকে অমৃতসর যাওয়ার ট্রেন রয়েছে, বন্দে ভারত। 3:15-তে ট্রেনের টাইম। তো আমরা অমৃতসর হয়ে চলে যাব হিমাচলে। তো এই ট্রিপে আমরা হিমাচলের বিভিন্ন চেনা আর বিভিন্ন অফবিট জায়গা ঘুরে দেখব। আমাদের টোটাল 9 দিনের ট্রিপ। তো আপনারাও আমাদের সাথে এই জায়গাগুলো ঘুরে দেখবেন। আর একটা কথা এখানে মানে যেটা বলতেই হচ্ছে, মানে কালকে নিউ দিল্লিতে আমরা এয়ারপোর্টে যখন নামি, তখন এয়ারপোর্ট থেকে যখন বেরোই তখন অ্যারাউন্ড 9:30 বাজে। তো সেই সময় ক্যাব পেতে একটু সমস্যা হচ্ছিল। আর যেহেতু আমরা 4 জন আর লাগেজ ছিল, তো ক্যাব কিন্তু কস্টলি। হ্যাঁ, ক্যাব বেশ কস্টলি, যদিও ডিস্টেন্স বেশ কিছুটা ছিল, কিন্তু আর আমাদের যেহেতু ছোট ক্যাবে হতো না, মানে সেডান ফিটানে হতো না, তো আমাদের এক্সেলই লাগতো। তো এক্সেল দেখছিলাম আমাদের অ্যারাউন্ড 1800 টাকা দেখাচ্ছিল, মানে নিউ দিল্লি এয়ারপোর্ট থেকে কাশ্মীরি গেটের কাছে এই স্টেশনটা, এই হোটেলটা। তো তারপরে আমরা মেট্রোতে আসার সিদ্ধান্ত নিই। তো মেট্রোতে এসে যে জিনিসটা বুঝলাম যে দিল্লির মেট্রো কানেক্টিভিটি অসাধারণ। মানে আমাদের ওখানে 9:40-এর পরে মানে কোথাও মেট্রো পাওয়া যায় না। আর এখানে আমরা 9:30টার সময় একবার মেট্রো চেঞ্জ করে আরামসে চলে এলাম। মানে এত সুন্দর মেট্রোর কানেক্টিভিটি দিল্লির, মানে গোটা দিল্লি আশা করছি ঘুরে ফেলা যাবে এই মেট্রোতে। এখন আমরা মেট্রোতেই যাব। আমরা এখন ফার্স্টে রেড ফোর্ট যাচ্ছি। তো আমাদের হাতে কিছুটা সময় রয়েছে বলে আমরা ফার্স্টে একটু দিল্লিটা ঘুরবো। ফার্স্টে রেড ফোর্ট যাব, তো এখন আমরা মেট্রোতেই যাব। হ্যাঁ, মানে কাশ্মীরি গেট থেকে রেড ফোর্ট যাওয়ার জন্য জাস্ট একটা স্টেশন। তো ওখানে ভাবছি হাতে যেহেতু কিছুটা সময় রয়েছে, তাই রেড ফোর্টটা একবার ঘুরেই আসি। তারপরে 3:15-র সময় বন্দে ভারত ধরে আমরা অমৃতসর চলে যাব। চলুন আপনাদের সাথে রেড ফোর্ট গিয়ে আবার দেখা হবে। এখন বাজে সকাল 9টা। তো দিল্লির রাস্তায় আমরা হাঁটছি এখন, মানে কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। তো বেশ কুয়াশা রয়েছে আজকে, মানে সকালবেলায় আরো কুয়াশা ছিল। তো এখন কিছুটা হলেও কুয়াশা কমেছে। তো ওরা 3 জন ওই যে আগে আগে হাঁটছে, আমি পেছনে রয়েছি। তো মেট্রো ধরার আগে একটু ব্রেকফাস্ট করে নেবো, যেহেতু আমাদের হোটেলে ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা ছিল না। তো দেখছি আশেপাশে কোনো একটা দোকান থেকে টুকটাক কিছু খেয়ে নেব। আর ইচ্ছা আছে লাঞ্চের সময় ওই জামা মসজিদের কাছে গলিতে গিয়ে কোনো একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে নেব। দেখি সময় কিরকম কি থাকে। যেহেতু আমাদের 3:15-এ দিল্লি জাংশন থেকে ট্রেনও রয়েছে, তো সব দিক ভেবে আর কি যখন যেরকম হবে সেরকম করতে হবে। চলুন তাহলে দেখা হচ্ছে লালকেল্লায় গিয়ে। কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে আমরা ঢুকে পড়েছি। তো আমাদের গন্তব্য এখন রেড ফোর্ট, যেটা ভায়োলেট লাইনে। তো আমরা সেই লাইন ফলো করে, এই যে ভায়োলেট পায়ের ছাপ দেওয়া রয়েছে, এই লাইন ফলো করে আমরা চলেছি 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখান থেকে আমাদের লালকেল্লা যাওয়ার মেট্রো। ব্যবস্থা খুবই সুন্দর। মানে হোপফুলি কলকাতায় তো এখন
দুটো তিনটে রুটে মেট্রো চলাচল করছে। তো হোপফুলি একদিন কলকাতাতেও আশা করছি এরকম কানেক্টিভিটি মেট্রোর সুন্দর হয়ে উঠবে। তো এসে পৌঁছালো আমাদের মেট্রো, বেশ ভিড় রয়েছে, যাই হোক উঠে পড়ি ঝটপট। পৌঁছে গেছি লালকেল্লা মেট্রো স্টেশনে। কতক্ষণ লাগলো? 5 মিনিট মতো 5 মিনিট লাগলো, আর মাঝখানে আবার দাঁড়িয়েও গেছিল। হ্যাঁ, ধন্যবাদ। এখানকার মেট্রো কিন্তু হর্ন মারে, কলকাতার মেট্রোর মতো না, এখানকার মেট্রো হর্ন মারে। আর মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিল, ওই 7 মিনিট লাগলো। আর মেট্রোতে টিকিট লেগেছিল আমাদের 10 টাকা করে। তো চলুন এবার মেট্রো থেকে বেরোই। তো আমরা লালকেল্লা মেট্রো স্টেশন থেকে নামলাম, সামনেই দেখা যাচ্ছে। তো আমরা জানি না যে লালকেল্লার ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নাকি। তো মাস্ক পরলে কথা বলবো কি করে? হ্যাঁ পড়ছি, দাঁড়া মাস্কটা পরে নিচ্ছে। তো লালকেল্লার ভেতরে আমি জানি না, শিওর নয় যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নাকি। যদি অ্যালাউড থাকে তাহলে দেখাতে পারবো, হ্যাঁ যত সম্ভব হয় না। তো আমরা এখন যাই, ভেতরটা ঘুরে আসি, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। এন্ট্রি সামনের দিক থেকেই হবে মনে হয়। চ। লালকেল্লায় প্রবেশের জন্য কিন্তু দুটো গেট রয়েছে, গেট 1 আর গেট 2। তো গেট 2 ওপেন হয় সকাল 9টা থেকে, আর গেট 1 ওপেন করা হচ্ছে দুপুর 12টা নাগাদ। তো লালকেল্লা যে মেট্রো স্টেশনটা রয়েছে ওখান থেকে গেট 1টা একদম কাছে, মানে জাস্ট বেরিয়েই গেট 1, কিন্তু সেটা 12টার সময় ওপেন হয়। আর গেট নাম্বার 2 এটা সকাল 9টা থেকেই খুলে যায়। এটা মোটামুটি লালকেল্লা মেট্রোর গেট থেকে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার মতো ওয়াকিং ডিস্টেন্স। তো আপনার ওখান থেকে টোটো পেয়ে যাবেন, ওখান থেকে টোটো মানে পার হেড 10 টাকায় আপনাকে করে উঠবেন। হ্যাঁ একটু বার্গেনিং করে, মানে 15-20 টাকা চাইতে পারে, কিন্তু পার হেড 10 টাকাতেই ওরা মোটামুটি আপনাকে গেট 2 এর সামনে নামিয়ে দেবে। ডান দিকেই কোনো একটা স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে এসছে শীতের সকালে লালকেল্লা ঘুরে দেখানোর জন্য। আমরা ঢুকে গেছি, সামনেই আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে লালকেল্লার বুকিং কাউন্টার। গেট 2 থেকে ঢুকেই কিছুটা এগিয়ে ডান হাতে। লালকেল্লার এন্ট্রি ফি হচ্ছে 80 টাকা জন প্রতি। এর ভেতরে একটা মিউজিয়াম আছে, ওই মানে এন্ট্রি প্লাস ওই মিউজিয়ামটার এন্ট্রি ফি হচ্ছে টোটাল 80 টাকা করে। রেড ফোর্ট বা লাল কিলা ছিল মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন। শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে মুঘল রাজধানী স্থানান্তরিত করার পর রেড ফোর্ট তৈরির কাজ শুরু হয়। এটি তৈরি হতে সময় লেগেছিল 1639 সাল থেকে 1648 সাল অবধি। তাজমহলের প্রধান আর্কিটেক্ট উস্তাদ আহমেদ লাহোরি কিন্তু তৈরি করেছিলেন এই রেড ফোর্ট। এরপর 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশরা এর 80% অংশ ধ্বংস করে দেয়। অবশেষে 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহেরু প্রথমবার এই রেড ফোর্টের লাহোরি কেটে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন।
বাজার বসে গেছে বল মানে লালকেল্লাতে ঢোকার পরে দেখছি দুপাশে বেশ মার্কেট বসে গেছে। হ্যাঁ, বেশ অনেক রকম দোকানের বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, টুপি, কানের দুল, ব্যাগ, সাজার জিনিস, মেয়েদের স্কার্ফ, সবকিছু অ্যাভেলেবেল। পরে জেনেছিলাম লাহোরি গেটের পেছনে অবস্থিত এই বাজারটির নাম ছাত্তা চক। শাহজাহানের সময় এই ছাত্তা চক ছিল খুবই অনন্য একটি বাজার, যেখানে রেশম, বহু মূল্যবান রত্ন, সোনার উপর পাত্র, গয়না ইত্যাদির ব্যবসা বাণিজ্য চলত। এখানে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। যখন লালকেল্লায় আপনারা প্রবেশ করবেন, এন্ট্রি টিকিটের সাথে যে মিউজিয়ামটা ইনক্লুডেড রয়েছে ওটা কিন্তু মেন মিউজিয়াম নয় লালকেল্লার। তো লালকেল্লার মেন মিউজিয়ামে ঢোকার জন্য আলাদা করে টিকিটের ব্যবস্থা রয়েছে। সেখানে দু রকমের টিকিট রয়েছে, শুধু মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য 100 টাকা টিকিট, আর মিউজিয়ামের সাথে একটা 10 মিনিটের থিয়েটার শো হয়, সেটার জন্য 150 টাকা টিকিট। মানে আপনারা যদি শুধু মিউজিয়ামটা ঘুরে দেখেন তাহলে 100 টাকা, আর মিউজিয়ামটা ঘুরে দেখার সাথে যদি আপনারা ওই থিয়েটার শোটাও দেখতে চান তাহলে আপনাদেরকে পে করতে হবে 150 টাকা। আর বল, ওই টিকিটের সাথে যে মিউজিয়ামটা সেটা নর্মাল একটা মানে ফটো মিউজিয়াম, এখানকার ফ্রিডম ফাইটার্সদের ফটো আর ওনাদের কিছু ইনফরমেশন দিয়ে একটা ছোট মতো মিউজিয়াম আছে, সেইটা হচ্ছে টিকিটের সাথে ইনক্লুডেড। তো আমরা এখন এই মেন মিউজিয়ামের টিকিট কাটা হয়ে গেছে আমাদের, তখন যাই দেখছি ভেতরে কি আছে। ভেতরে ফটো বা ভিডিওগ্রাফিতে সেরকম কোনো নিষেধাজ্ঞা এখনো অব্দি তো আমরা এখনো পাইনি। তো ভেতরে যাই, ওয়াশরুম রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের মানে ব্যবস্থা রয়েছে, তো সবকিছু আপনারা এর ভেতরে পেয়ে যাবেন। তো ভেতরে যাই। And outward to Chandni Chowk, the east-west axis separated the Zanana from the Mardana. The north-south axis that intersected the east-west one at Divaniyah separated the royal apartments from the public spaces. The fort was said to have multiple bazaars to cater to the royal household. Of these, the Chatta Bazaar was said to be the grandest. As one exited Chatta Bazaar, across the courtyard lay the official entrance to the fort, the Nawab Khana. The Nawab Khana led into the court of Divaniyah, or the hall of public audience. This was the court where the citizens could meet the emperor. Official functions and festivals were also celebrated here. Entry to all parts of the fort beyond the Divaniyah, gardens, administrative buildings, residences, and leisure halls was restricted to anyone outside of the royal household. The building right behind the Divaniyah was the Ranga Mahal, a place where the emperor and family members enjoyed beautiful dance and song performances. To the left of the Ranga Mahal was the Khas Mahal, or the emperor's private resting and meeting chambers. Beyond this was the Diwan-e Khas, or the hall of private audience. This is where the emperor consulted with his ministers on court matters. This was also the court which housed the famed peacock throne. अभी भी ये बिल्डिंग है क्या बाहर? ये दीवाने आम, दीवाने खास? Crowning glory and world's most wondrous diamond, the Kohinoor. Adjacent to the emperor's residences was the hammam, or bathhouse, for the use of male members of the royal household. And winding through all the beautiful structures, including the Hayat Bakhsh Gardens, the Mehtab Bagh, the Savan and Bhanu Pavilions, and Mumtaz Mahal, flowed the pure waters of the Yamuna River in the form of the Nehre Bahish, or the stream of paradise. For 200 years, the Red Fort stood strong at the heart of the Mughal capital of Shah Jahanabad and in turn Hindustan.
But in 1857, the British stormed the fort in response to the First War of Independence and destroyed most of the Mughal structures and arcades to build barracks in their place. Finally, on August 15, 1947, the sun rose on a new independent India. On this momentous occasion, the Honorable Prime Minister unfurled the Indian tricolour from the ramparts of the Red Fort for the very first time. Ever since, the Red Fort has stood tall as a symbol of unity in our country, embodying the glory of our past, present, and future. কি অসাধারণ দেখুন। রেড ফোর্টের ভিতরে থাকা মিউজিয়ামগুলোতে ভারতের স্বাধীনতা সংগ্রামের বহু নিদর্শন রয়েছে, যার মধ্যে অন্যতম হল 1857 সালের সিপাহী বিদ্রোহ, জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ড, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার আজাদিন ফৌজের ইতিহাস। এছাড়াও মিউজিয়ামগুলোতে রয়েছে মুঘল স্থাপত্যের বেশ কিছু নিদর্শন। সবকটি মিউজিয়াম ঘুরে দেখতে আপনাদের হাতে বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে আসতে হবে। তো এই মিউজিয়ামের ভেতরে ঢুকে এই 3 নম্বর গেটের এখানে যে পিকচারাইজড যে জিনিসটা করা রয়েছে সেটা হচ্ছে যখন আগ্রা থেকে শাহজাহানের আমলে দিল্লিতে মুঘলদের রাজধানী স্থানান্তরিত করা হয়, তখন আগ্রা এতটাই ওভার পপুলেটেড ছিল, সেই কারণে আগ্রা থেকে দিল্লিতে শাহজাহান তার রাজধানী স্থানান্তরিত করেন।
আমরা এখন এসছি আল জাওয়ারে লাঞ্চ করতে। তো একটু যেহেতু আগে এসছি তাই খুব একটা বেশি কিছু আইটেম নেই। তো বাকি সবাই রাইস খাচ্ছে চিকেন দিয়ে, আর আমি নিয়ে নিয়েছি তন্দুরি রুটি। তন্দুরি রুটি যা সাইজ আমি দেখতে পাচ্ছি, আমি একা ওটা নামাতে পারবো কিনা ডাউট হচ্ছে। একটা ফুল একটা হাফ। তো আল জাওয়ার থেকে লাঞ্চ সেরে আমরা এখন বেরিয়েছি, আর অপোজিটে যেহেতু জামা মসজিদ রয়েছে আর আমাদের হাতে কিছুটা সময় রয়েছে, তাই ভাবলাম যাই একটু ঘুরেই আসি। তো এরপর আমরা মেট্রো ধরে হোটেলে যাব, যেখানে আমাদের সমস্ত লাগেজ রয়েছে। লাগেজগুলো নিয়ে আমরা দিল্লি জাংশনে চলে যাব। আর জামা মসজিদে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। হ্যাঁ, চলুন ভেতরটা যাই। উঠছি সিঁড়ি দিয়ে আমরা। মুঘল সম্রাট শাহজাহানের আমলে 1644 থেকে 1656 সালের মধ্যে তৈরি হয় এই জামা মসজিদ। এটি নির্মাণের সময় এটিই ছিল ভারতীয় উপমহাদেশের সবথেকে বড় মসজিদ। এটির দৈর্ঘ্য প্রায় 40 মিটার, চওড়ায় 27 মিটার এবং মিনারের হাইট 41 মিটার। এই মসজিদের বাইরের অংশের সাথে ফতেপুর সিক্রি জামা মসজিদের এবং ভেতরের অংশের সাথে আগ্রা জামা মসজিদের বেশ সাদৃশ্য রয়েছে। এই মসজিদটি নির্মাণে লাল বেলে পাথর এবং সাদা মার্বেলের ব্যবহার সবথেকে বেশি। আমরা এইসবে বেরোলাম মসজিদটা দেখে। এখন মসজিদে নামাজ পড়ার টাইম স্টার্ট হয়ে গেছে। তো যখন নামাজটা পড়া হয় তখন মসজিদের একদম যে ভেতরের জায়গাটা ওখানে ঢুকতে দেয় না, তবে আপনি বাইরের চারিপাশটা ঘুরতে পারবেন, সেটাতে কোনো অসুবিধা নেই। আর এখানে একটা মিনার রয়েছে, সেই মিনারটায় আপনি যদি উঠতে চান তাহলে এখানে আলাদা করে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস হচ্ছে 70 টাকা। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের দিল্লি থেকে অমৃতসর যাওয়ার বন্দে ভারতের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।